সোনালী রঙের এই গেটটা পেরিয়ে যখন এই শহরে ধুলো গায়ে মাখলাম তখন রাত প্রায় 9টা। সব সময় গোয়ার দিকে মন রাখলে চলে, মাঝে মাঝে তো একটু ধর্মকর্ম করতে হবে নাকি, এসব ভেবেই বেরিয়ে পড়েছিলাম একটা কার ট্রিপে। গাড়ি কেনার পর এটা আমাদের প্রথম কার ট্রিপ। তমলুক থেকে গাড়ি চালিয়ে সোজা চলে গেলাম বুদ্ধর শহরে। অনলাইনে নাম্বার খুঁজে একটা গেস্ট হাউসে বুকিং করে রেখেছিলাম। রাতটুকু বিশ্রাম নিয়ে সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম ইতিহাসকে ছুঁয়ে দেখতে। গিয়েছিলাম বিহারের বোধগয়াতে। সত্যি বলতে কি, এই শহরে শান্তি আছে। রাস্তাঘাটে বেরোলেই প্রচুর বিদেশি পর্যটক চোখে পড়বে। তারা আসেন গৌতম বুদ্ধ এবং তার জীবন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা করতে। বিদেশি মহিলারা এ শহরে ঘুরে ঘুরে নিজেদের তথ্য সংগ্রহ করেন, কিন্তু এলাকার মানুষজনের কাছ থেকে সেরকম কোনো কটূক্তি তারা শোনেননি। মূলত গৌতম বুদ্ধকে কেন্দ্র করেই এখনো পর্যন্ত চলে শহরের বিকিকিনি। অলিতে গলিতে বিভিন্ন দেশের তরফ থেকে স্থাপিত হয়েছে একাধিক বৌদ্ধ মন্দির। সেখানে ঢুকলেই এক অনবদ্য নিস্তব্ধতা। এরকম একটা শহরের 4 চাকা নিয়ে বেরোলে অবশ্য কিছুই বোঝা যাবে না, তাই গাড়ি পার্কিং করে আমরা হেঁটে বেড়ালাম বোধগয়ার অলিতে গলিতে। মগধ প্রাচীন ভারতের 16টি মহাজনপদ বা অঞ্চলের মধ্যে অন্যতম। এই রাজ্য বর্তমান বিহারের পাটনা, গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল। রাজগৃহ ছিল মগধের রাজধানী। বন্ধুরা, কেমন আছেন সবাই? ভাবছেন হঠাৎ মগধ নিয়ে কেন এত কথা শোনাচ্ছি? কারণ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিহারে। চলে এসেছি গয়া জেলার বোধগয়ায়, আর আমার পেছনেই রয়েছে বোধগয়ার গেট। বিহার মানেই একটা জলজ্যান্ত ইতিহাস, আর বোধগয়া হলো গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত একটা শহর। তাই চলুন দেরি না করে স্পর্শ করে আসি ইতিহাসকে। প্রথমে অবশ্য আমাদের মনে হয়েছিল একটু গয়া দর্শন করব। তারপর রাস্তায় বেরিয়ে মনে হলো গয়ার আগে একটু বোধগয়া দর্শন করা যাক। গাড়ি তো আছেই, কোনো চিন্তা নেই, ইচ্ছে মতো রাস্তা খুঁজে নিলেই হলো। এখানে পা রাখার পর মনে হলো না, এসে ভালোই হয়েছে। ইতিহাস জড়ানো এই শহরের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হলো মহাবোধি মন্দির। সেখানে এক অপরূপ শান্তি বিরাজ করছে। মূল শহরটা আসলে এই মহাবোধি মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রচুর বৌদ্ধ মন্দির রয়েছে আশেপাশে। এই চত্বরটা একবার ঘুরলে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত বৌদ্ধ মন্দিরগুলি এখানে স্থাপিত হয়েছে সবগুলিই আপনার চোখে পড়বে। ভেতরে ঢুকবেন, সেই উপলব্ধি ওখানে গেলেই বোঝা যাবে। অনবদ্য একটা শান্তি, আর ভেতরের যে ভাস্কর্য, যে সমস্ত কারুকাজ, সেগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে। সমস্ত জায়গাতেই একদম সুন্দরভাবে অবস্থান করছেন গৌতম বুদ্ধ। হ্যাঁ, দেখুন নির্মল এইভাবে এখানে বসে পড়েছে, একদম গৌতম বুদ্ধের দিকে তাকিয়ে তার মুখোমুখি হয়ে ধ্যানমগ্ন হয়ে বসার যে অনুভূতি, সেটা এই সমস্ত জায়গায় না গেলে ঠিকমতো বোঝা যাবে না। যাই হোক, আশেপাশের 2-1টা বৌদ্ধ মন্দির দর্শন করার পর আমরা চলে গেলাম মহাবোধি মহাবিহার দেখতে। তখনও তিনি বুদ্ধ হননি, কিন্তু সংসার ত্যাগ করেছিলেন। ভগবান বুদ্ধ এই জায়গায় ধ্যান করতেন, হয়তো ঘুরে বেড়াতেন আশেপাশেই, কে জানে সেসব কত বছর আগের কথা। আমরা এখন রয়েছি বিহারের বোধগয়ার মহাবোধি মহাবিহারের ঠিক সামনে। যে গাছের তলায় বসে তিনি বোধিপ্রাপ্ত হয়েছিলেন সেই গাছটাও এখানেই আছে। মূলত বলা যায় এই গাছটাকে ঘিরেই এই মন্দির। তো ভেবেছিলাম এখানে ঢুকে কিছু ছবি তুলব এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব, কিন্তু এখানে মোবাইল বা স্মার্ট ওয়াচ নিয়ে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ক্যামেরা আমাদের কাছে নেই, আর ক্যামেরা থাকলেও 500 টাকা করে দিলে তবে আপনি এখানে ছবি তুলতে পারবেন। তাই আমি জুতো, ঘড়ি সব কিছু রেখেই আপাতত এখানে ঢুকছি। বেরিয়ে জানাবো কি দেখলাম। মন্দিরে ঢুকেই যদি পশ্চিম দিক বরাবর যান তখন আপনার চোখে পড়বে বোধি বৃক্ষ। পালি শাস্ত্রে এই গাছটার নাম হচ্ছে বোধিমণ্ড এবং এখানকার মঠের নাম বোধিমণ্ড বিহার। মন্দিরের যে উচ্চতম শীর্ষটি রয়েছে সেটার উচ্চতা আমি গুগল করে জানতে পারলাম প্রায় 55 মিটার, অর্থাৎ 180 ফুট। এই মহাবোধি মন্দির প্রত্যেকের কাছে, মানে হিন্দু এবং বৌদ্ধ এই দুটি সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা গুরুত্বপূর্ণ জায়গা। হিন্দুদের কাছেও কিন্তু গৌতম বুদ্ধ পূজিত হন, তাই এই জায়গায় কিন্তু প্রচুর হিন্দু মানুষের আনাগোনা রয়েছে। এমনটা নয় যে শুধুমাত্র যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন তারাই আসেন আর অন্য কোনো সম্প্রদায়ের মানুষ আসেন না, এক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। যাই হোক, এই মহাবোধি মন্দিরকে ভারত সরকারের তরফ থেকেও
একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। পাশাপাশি ইউনেস্কোর তরফ থেকে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবেও ঘোষণা করা হয়েছে। আর এখানেই রয়েছে বোধি গাছ, যেটাতে ইতিহাস বলছে যে এখানেই নাকি গৌতম বুদ্ধ সিদ্ধার্থ হয়েছিলেন, অর্থাৎ বোধি লাভ করেছিলেন। এখানে বোধি কথাটার মানে হচ্ছে ধ্যান করতে করতে তিনি একটা নির্ভুল অন্তর্দৃষ্টি বা গভীর জ্ঞান অর্জন করেন, যেটার দ্বারা তিনি মানে মানুষের জীবনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো বুঝতে পারতেন এবং মানুষকে সঠিকভাবে বাঁচার যে রাস্তা সেটা তিনি নির্ণয় করে দিতে পারতেন। একসময় ইসলামী শাসকদের আক্রমণে যারা বৌদ্ধ সিদ্ধার্থাচার্য তারা নিজেদের প্রাণ ধর্ম সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য সমস্ত কিছু বাঁচাতে একদম মরিয়া হয়ে উঠেছিলেন। তো তাদের আক্রমণে মহাবোধি মন্দিরও সেরকমভাবেই ধ্বংস হয়ে প্রায় হারিয়ে যেতে বসেছিল। কিন্তু এখন দেখুন এই মহাবোধি মহাবিহারের ঠিক পাশেই রয়েছে জামা মসজিদ। কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত কন্ট্রাডিকশন, তাই না? আসলে গৌতম বুদ্ধ কিন্তু শান্তির বার্তা দিতে চেয়েছিলেন গোটা বিশ্বকে, কিন্তু তিনি একা চাইলেই তো হবে না। মানুষের যে কুটিল বুদ্ধি, মানুষের যে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা তো মানুষকে সবসময় তাড়িয়ে বেড়ায়। তাই কেউ একজন শান্তির বার্তা দেবে আর আমরাও খুব ভদ্রভাবে সেটা মেনে স্মুথলি জীবনটাকে চালনা করব, সেটা বোধহয় হয়ে ওঠে না। তবে যতই চলুক টানাটানি, যতই চলুক ক্ষমতা দখলের লড়াই, একটা সময় প্রমাণ হয়ে যাবে গৌতম বুদ্ধের বাণী, তার কথা, তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তাভাবনা কতটা গ্রহণযোগ্য। আমাদের জীবনে বোধি ট্রি বা বোধগয়ায় যে গাছের তলায় গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন সেই গাছের ছবিও আমি গুগল থেকে সংগ্রহ করেছি। বাইরে যখন বেরিয়ে এলাম তখন অনেকটা সময় কেটে গেছে এবং এখানে হচ্ছে গৌতম বুদ্ধের যে বিভিন্ন জীবন, সেই জীবন সংক্রান্ত কিছু স্টিকার্স বা বাড়িতে লাগানো ক্যালেন্ডার টাইপের যেগুলো হয় সেইগুলো এখানে বিক্রি বাটা চলছে। ঠিক পাশেই সেই ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক পাশেই রয়েছে সেই জামা মসজিদ যেটার কথা এতক্ষণ বললাম। এই যে আমার পেছনে এইখানে যে জায়গাটা দেখছেন, এটা মহাবোধি মহাবিহারের এক্সিট পয়েন্ট। এখান দিয়েই একটু আগে আমরা বেরিয়ে এলাম। হয় এখানে আসতে গেলে আপনাকে এই মহাবোধি মহাবিহারের ইতিহাস সম্পর্কে একটু পড়াশোনা করে আসতে হবে, আর না হলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এর বাইরে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে ভেতরে ঢুকে কোনো গাইডের সাহায্য নিতে হবে। গাইডের চার্জ এখানে 100 টাকা। এখানে কিছু প্রফেশনাল ক্যামেরাম্যান আছে যাদের কাছে আপনি চাইলে ছবি তুলতে পারেন, কিন্তু সেটার জন্যও আপনাকে একটা নির্দিষ্ট চার্জ দিতে হবে। এখানকার যেটা সিকিউরিটি আমি দেখতে পেলাম ভীষণ রকম টাইট, ভেতরে বাইরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, সেটাও চোখে পড়লো। এবার ভেতরে গিয়ে আমি দেখলাম যে বেশ কিছু লোক কিন্তু জুতো পরে ঢুকে গেছে, কিন্তু বহু লোককে জুতো পরে ঢুকতে দেওয়া হয়নি। জেনারেল রুলস হচ্ছে জুতো পরে ঢোকা যাবে না এবং আমরাও সেটা ঢুকিনি। আর যেটা খুব ভালো লাগলো যে দেখলাম কিছু স্মার্ট বৌদ্ধ ভিক্ষুক রয়েছেন যারা স্মার্ট ওয়াচ পরে কোকা কোলা খাচ্ছিলেন। তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বিধিনিষেধ খুব একটা নেই। এবারে এর আশেপাশে এই মহাবিহারকে কেন্দ্র করে অনেক মন্দির গড়ে উঠেছে, আমরা এবার সেগুলো ঘুরে দেখব, তাহলে সঙ্গে থাকুন।